এই কোরবানি ঈদে যদি এরকম টাইপের একটা মাংসের কোরমা দিয়ে না রাখো, আমার মনে হয় তুমি অনেক বড় একটা মিস্টেক করতেছো। তাই আমি একদম ফার্স্টলি সাজেস্ট করব যে এরকম একটা কোরমা অবশ্যই তোমরা দিয়ে রাখবা। আর কম বেশি সবাই এই কোরমাটা দিয়ে রাখে, কারণ এটা দেওয়ার ফলে আমরা বেশ কিছুদিন এরকম টাইপের মজার মাংস খেতে পারি। আর কোরমা দেওয়ার ফলে এই মাংসগুলা আরও বেশি মজার হয়ে যায়, এর স্বাদ আরও 2-3 গুণ বেশি বেড়ে যায়। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা একদম সহজ উপায়ে এই কোরমাটা দিতে পারবা। আর এটা দেওয়ার জন্য তোমাদের বেশি কোনো খাটনিও করার দরকার নেই, এটাকে জাস্ট তোমরা আঁচ করবা, তাহলেই দেখবা ঠিক হয়ে গেছে। তো এই কোরমাটা দেওয়ার জন্য প্রথমে এই জায়গায় তোমার লাগবে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচের পরিমাণটা দেখতেই পাচ্ছ। আমি যেহেতু এই জায়গায় 16-17 কেজি মাংসের কোরমা দিচ্ছিলাম, তাই এর জন্য আমি এই জায়গায় বেশ কিছু পরিমাণ বাটি ভর্তি কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে নিছি। আর এই পেঁয়াজগুলো আমি হালকা আধা বাটা করে একটু বেটে নিব। আর আর তোমাদেরকে হচ্ছে এই মাংসটা একদম ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিবা এবং যতটা সম্ভব চেপে চেপে এর মধ্যে থেকে পানিগুলা ফেলে দেওয়ার চেষ্টা করবা। যদি হাতে সময় থাকে তাহলে এই মাংসগুলাকে ধুয়ে তারপর একটা কোনো ঝুড়িতে পানি ঝরার জন্য রেখে দিতে পারো। আর মাংসের সাইজগুলো দেখে অবশ্যই বুঝতে পারতেছো আমি কত বড় বড় টুকরা করে রাখছি, কারণ এগুলা তেলে ভেজানোর পর একদম ছোট ছোট টাইপের হয়ে যাবে। আর এই জায়গায় 15-16 কেজি মাংসের যেহেতু আমরা কোরমা দিচ্ছি, এর জন্য এটা কোরমা হওয়ার পর দেখবা যে হাইস থেকে 3 অথবা 4 কেজির মতো মাংস হবে। আর সবগুলো একদম চুপসে যাবে, এটা হচ্ছে মেন রিজন। তো আমি এই জায়গায় কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ এরকম করে দিয়ে দিছি, হচ্ছে গিয়ে আস্ত দিছি। তারপর এই জায়গায় মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সবগুলা এখানে দিবা, বাট পরিমাণ মতো দিবা। জাস্ট স্কিপ করবা হালকা পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়া। তো এই জায়গায় হচ্ছে দারচিনি, এলাচি, তেজপাতা সব কিছু একদম পরিমাণ মতো দেওয়া হইতেছিল। আর চেষ্টা করবো এটা একটা বড় পাতিলে চড়ানোর জন্য, কারণ এটা অনেক বেশি নাড়াচাড়া করা হয়, যেহেতু গরুর তেলের মধ্যে এটা ভেজানো হয়, সেজন্য তেলটা ছিটে আসার অনেক বেশি সম্ভাবনা থাকে। আর এই খাবারটা রান্নার সময় বেশ একটু সাবধানেই রান্না করতে হয়। তো কথা বলতে বলতে এই জায়গায় আমি সব মশলাগুলোই দিয়ে দিতেছিলাম। এখন হচ্ছে কি আমি বাটা মশলাগুলো দিতেছি। এটা হচ্ছে দারচিনি, এলাচি বাটা, আদা রসুন বাটা, এরকম সব। আর আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দিবা। বেশি পরিমাণ কি, যতটুক প্রয়োজন তার থেকে 2 টেবিল অথবা 3 টেবিল চামচ পরিমাণ বেশি দিবা, তাহলে এটা আরও বেশি মজার হয়। কারণ এটা তো তেলে ভিজানো হয়, তো এটার ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। তো আমি এই জায়গায় সব রকমই মশলা দিয়ে দিতেছিলাম। তারপর হচ্ছে এখন গুঁড়া মশলাগুলা আমাদের যেই যেই গুঁড়া মশলাটা থাকে ওই গুঁড়া মশলাগুলা এখানে ইউজ করব। যেরকম হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরকম টাইপের সব গুঁড়া মশলা এই জায়গায় আমি পরিমাণ মতো দিয়ে দিতেছিলাম। আম্মুকে বলতেছিলাম এই মশলাগুলো একদম পরিমাণ মতো বলার জন্য। আম্মু বলতেছিল যে না, এগুলা আইডিয়ার মতোই দিতে হয়, তাই আমার কাছে অতটা বেশি আইডিয়া নাই। তো তারপর হচ্ছে এইগুলো একটু ম্যারিনেট করার জন্য সামান্য পরিমাণ তেল দিতেছিল আমার আম্মু। আর এই জায়গা থেকে আমি তারপর হালকা একটু পরিমাণ পানি ইউজ করার পর এই জায়গায় এখন এগুলোকে নাড়াচাড়া করে একদম মাখিয়ে রেখে দিতে হবে। তোমরা চাইলে এই জায়গায় কিছুটা সময় এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারো। আর লবণের পরিমাণটা একটু কম রাখবা। আর যেহেতু আমরা গরুর যে তেলটা আসিল ওই তেলটা আমরা আলাদা গলিয়ে নিছি, এর জন্য ওইটার মধ্যে আমরা কিছুটা পরিমাণ লবণ ইউজ করছি, তাই এই জায়গায় তোমরা একদম লবণটা কম দিবা। এখন এটাকে হচ্ছে প্রপারলি একটু মিক্স করার সময় হয়েছে। এটাকে একটু সময় নিয়ে মিক্স করে আম্মু 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিছিল। আর এটাকে তোমরা যদি এর থেকে একটু বেশি সময় রাখতে পারো তাহলে হতে পারে আর একটু ভালো হবে।
তো তারপর হচ্ছে যে এটা একদম মেরিনেট করা শেষ। তারপরে এই যে দেখো চর্বিগুলাকে লবণ দিয়ে একদম জাল করে নিছি। এই যে দেখো এরকম হয়েছে, সবগুলো চর্বি একদম রাবার মতো হয়ে গেছে। আর এই জায়গায় প্রচুর পরিমাণ তেল উঠছে। ওই চর্বিগুলার থেকে এখন ছেঁকে ছেঁকে এটার মধ্যে দেওয়া হবে। আর আমরা হচ্ছে এটার মধ্যে সাথে সাথে চর্বির তেলটা দেওয়া যাবে না, কারণ এই গোশতের মধ্যে অনেক বেশি পরিমাণ পানি আছে বর্তমানে। তো আমরা এই জায়গায় পানিটা শুকানোর জন্য চুলায় দিয়ে দিছি। দেখো এখন বলক উঠে উঠে দেখবে এই পানিগুলা সব যখন একদম শুকিয়ে যাবে, তারপর হচ্ছে আমরা তেলটা এর মধ্যে ঢালবো। এখন তোমরা বলতে পারো যে আপু নিচ দিয়ে হয়তো বা লেগে যাবে। এটা কখনোই লাগবে না, কারণ গোশতের মধ্যে অনেক বেশি পরিমাণ পানি আছে, তো এটার কোনো সমস্যাই নেই। তারপরে এই যে দেখো যখন সবগুলো পানি একদম শুকিয়ে গেছে, তারপর হচ্ছে ওই তেলগুলো দেওয়া হইতেছে। এই যে দেখো দিয়ে দিছি। তোমরা হয়তো বা একটু রোদের জন্য অস্পষ্ট দেখতে পারো, বাট আমি তোমাদের প্রপারলি বোঝানোর চেষ্টা করছি, এটা তোমরা একটু বুঝে নিও। তোমরা তেলটা চাইলে ছেঁকেও দিতে পারো। এখন আর কোনো প্রকার কাজ নাই, এখন জাস্ট এটাকে নাড়াচাড়া করবা আর নাড়াচাড়া করবা। তাও বেশি নাড়াচাড়া করতে যাবে না, একদম বুঝে বুঝে নাড়াচাড়া করতে হবে। এখন হচ্ছে তোমরা এটাকে যত বেশি পরিমাণ জাল করবা তত বেশি পরিমাণ মজা হবে। তারপর এটাকে আমরা নামিয়ে ফেলছি। দেখো এখন এই মাংসটা একদম অল্প হয়ে গেছে, সারা দিন জাল হয়েছে এটা, আর এখনই দেখো মাংসটা একদম অল্প হয়ে গেছে। চুলা থেকে নামানোর পর দেখো উপরে সব তেলগুলো জমে আসতেছে। আমি তোমাদের এরকম একটা শট দেওয়ার চেষ্টা করছি। দেখবা এটা এখন প্রত্যেক দিন যদি তোমরা এই তেলটা গলিয়ে একটু একটু করে জাল করো, তাহলে দেখবা এই খাবারটা আরও বেশি মজা হয়েছে, মাংসগুলো আরও বেশি সুন্দর, আর ভিতর দিয়ে একটা গোলাপি টাইপের ভাব চলে আসবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার ভিডিওটা কেমন লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা।